আসসালামু আলাইকুম। সবাইকে ইংলিশ কিউরেটর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম। আপনারা প্রত্যেকে জানেন গতকালকে রবিবার এনটিআরসিএ কার্যালয় ঘেরাও করা হয়। যারা ১৭তম নিবন্ধনধারী রয়েছেন, যারা আসলে জয়েন করতে পারে নাই, তারা এটা ঘেরাও করে এবং তারা একটা মিটিংয়ের মতো করে এনটিআরসির যিনি প্রধান তার সাথে। তো এখন ব্যাপারটা হচ্ছে এইটার প্রভাব আমাদের ১৮তম আমরা যারা রয়েছি তাদের উপরে কতটুকু পড়বে, বা ১৭তম যারা নিবন্ধনধারী রয়েছেন তাদের এই দাবিগুলো কি আসলেই যৌক্তিক কিনা, বা এই দাবির ফলে আমাদের উপরে কীরকম প্রভাব পড়তে পারে বা আমাদের করণীয় কী, সেই বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর পারলে একটু শেয়ার করে দিবেন, যাতে ১৮তম যারা নিবন্ধনধারী রয়েছেন তাদের উপরে যেন কোনো প্রভাব না পড়তে পারে সেই বিষয়ে তারা সচেতন থাকে। তো এখানে ডেইলি ক্যাম্পাস থেকে একটা আর্টিকেল লেখা হয় যে আইন ও বিচার বিভাগের মতামত বাস্তবায়ন না করায় এনটিআরসিএ ঘেরাও। আমরা একটু বিস্তারিত পড়ি। বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক নিয়োগের লক্ষ্যে ২০০৫ সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হওয়ার পর এ পর্যন্ত মোট ১৭টি নিবন্ধন অনুষ্ঠিত হয়েছে। এনটিআরসিএ ১ বছরের পরীক্ষা ৪ বছরের বেশি সময় অতিবাহিত করার ফলে ১৭তম নিবন্ধনে ৭৩৯ জন ৩৫ ঊর্ধ্ব হওয়ায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেননি। তো এখানে কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়েছে যে যাদের বয়স আসলে ১৭তম গণবিজ্ঞপ্তি যখন দিয়েছে, এটা মনে হয় ২০২৩ সালে, না যেন ২০২৪ সালের দিকে দিয়েছে। তো ওই সময় তাদের বয়স ৩৫-এর থেকে বেশি হয়ে গেছে, যেটা আসলেই মানে বলা রয়েছে যে ৩৫-এর বেশি হলে আপনি আবেদন করতে পারেন না বা আবেদন করতে আপনি পারবেন না। এটা একদম উল্লেখ করে বলা রয়েছে, মানে এনটিআরসি এর আপনার হচ্ছে রিকোয়ারমেন্টের মধ্যে এটা বলা রয়েছে। তো এখন এরই ধারাবাহিকতায় আইনি মতামত সাপেক্ষে অন্তত একবার আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে ১৭তম শিক্ষক নিবন্ধন ফোরামের উদ্যোগে আজ রবিবার রমনার ইস্কাটন রোড বোরাক টাওয়ার এনটিআরসি ভবন ঘেরাও করার কর্মসূচি চলছে। তো এরপরে লিখছে, জানা যায় ১৭তম ব্যাচের পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২০ সালের ২৩ জানুয়ারি প্রকাশ করা হয়। এটা হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তী সময়ে করোনা মহামারী ও এনটিআরসি এর দাপ্তরিক কারণে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফলাফল পর্যন্ত মোট ৪ বছরের বেশি সময় অতিবাহিত হয়ে চূড়ান্ত ফল প্রকাশ করে ২০২৩ সালে ২৮ ডিসেম্বর, যেটা প্রায় ২০২৪-এর দিকে অথবা ২৩-এর একদম শেষে। যেটা আমি বললাম যে তাহলে তাদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০২০ সালে এবং তাদের একদম চূড়ান্ত গণবিজ্ঞপ্তি দেওয়া হয় প্রায় ২০২৪-এর দিকে, মানে ২০২৩ সালের ২৮শে ডিসেম্বর। তো এইখানে একটা হিউজ গ্যাপ আছে। এই গ্যাপের ফলে যাদের আসলে বয়স ৩২ বা ৩৩ ছিল, তাদের বয়স কিন্তু ৩৫ হচ্ছে ওভার করে ফেলছে বা ৩৫ ক্রস করে ফেলছে। যার ফলে যারা ওই যে বয়স রেঞ্জটার মধ্যে পড়ছে, ৩৫ যাদের ওভার হয়ে গেছে, তারা এইখানে ভালোভাবে পাশ করতে পারলেও বা সব কিছু একদম উত্তীর্ণ হতে পারলেও তারা দেখা গেছে যে ২০২৩ সালে ২৮শে ডিসেম্বর যে গণবিজ্ঞপ্তিটা দিয়েছে সেইখানে তারা আসলে আবেদন করতে পারে নাই। তো এখানে এটা বলা রয়েছে যে বিবেচনা করা হয়নি, অথচ সনদের মেয়াদ ৩ বছর থাকা সত্ত্বেও একবার আবেদনের সুযোগ দেওয়া হয়নি। এখন সনদের মেয়াদ তো হচ্ছে আপনার অনেক বছরই থাকে, মানে ৩ বছর থাকে। এখন আপনার বয়সী যদি হচ্ছে ৩৫ ক্রস করে ফেলে, তাহলে তো আপনি এমনিতেই আবেদন করতে পারবেন না। তো এইটাই তো হচ্ছে এনটিআরসি এর রিকোয়ারমেন্ট, বা এইটাই ওখানে লেখা রয়েছে। এরপরে এছাড়া এনটিআরসি করোনার প্রকৃত ভুক্তভোগী বিষয়টি বিবেচনা করে ১৭তম আবেদন বঞ্চিতরা গত ১৪ মার্চ ও ৭ আগস্ট বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য এনটিআরসিএ কার্যালয়ে এই প্রস্তাবটি আসলে পাঠায়। তো এইখানে দেখেন একটা বিষয়, যে যখন হচ্ছে এই যে ইন্টার্ম গভর্নমেন্টের আগে যে গভর্নমেন্ট ছিল, তার সময়কালে কিন্তু তারা এই ভিকটিম ছিল। তো এখন তার সময়কালে তারা কোনো ধরনের কোনো আন্দোলন করেনি, কোনো কিছুই করেনি। কিন্তু এখন যখন আমাদের একটা বিজ্ঞপ্তি দিবে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, তো এইটা দেওয়ার আগ মুহূর্তে তাদের যে এই ব্যাপারগুলা বা তাদের যে এরকম একটা আন্দোলন, এটা কিন্তু আমাদের উপরে হিউজ একটা ইম্প্যাক্ট ফেলবে, এটা আপনি মানে ধরেই নিতে পারেন। কারণ হচ্ছে হয়তোবা আমাদের গণবিজ্ঞপ্তিটা পিছাই যেতে পারে, অথবা তাদের প্রেসারে পড়ে হয়তোবা বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি দিয়েও দিতে পারে। তো এখন মানে ওরকম সিউরিটি তারা মানে এনটিআরসি এর যে প্রধান রয়েছে তিনি দিতে পারে নাই, বা ওরকম সিউরিটি তিনি দেয় নাই যে বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি দিবে কিনা। যাই হোক, আমরা একটু সামনে পড়ি। শিক্ষা মন্ত্রণালয় আবার আইনি জটিলতা সাপেক্ষে শিক্ষা উপদেষ্টার সম্মতিক্রমে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায়। পরবর্তী সময়ে আইন ও বিচার বিভাগের মতামত অনুবিভাগ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। শিক্ষা মন্ত্রণালয় আবার নীতিগত সিদ্ধান্তের আলোকে ২৭ মার্চ এনটিআরসিএ কর্তৃপক্ষ থেকে বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যাপারে রূপরেখা চায়।
তো বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যাপারে কিন্তু রূপরেখা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় গত 27শে মার্চ। তো এরপরে কিন্তু আইনি মতামতে উল্লেখ আছে যে আপিল বিভাগের রায় অনুযায়ী সনদের মেয়াদ 3 বছর থাকা সাপেক্ষে এবং করোনা মহামারীর মতো পারিপার্শ্বিক বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ 17 ব্যাচের প্রার্থীদের ক্ষেত্রে কোনো তারিখ সর্বোচ্চ বয়সসীমা 35 নির্ধারিত হবে সেই বিষয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তো এখন মানে টোটালি ডিপেন্ড করে আসলে এনটিআরসির চেয়ারম্যান, তাদের উপরে টোটালি এটা ডিপেন্ড করে যে তারা বিশেষ গণবিজ্ঞপ্তি দিবে কিনা। বাট এরকম কোনো নিয়ম নাই বা এরকম কোনো নীতি নাই যে আপনার হচ্ছে 35+ যারা রয়েছে আপনি যেটার জন্যই হন না কেন, ধরেন আপনি করোনার জন্য পিছিয়ে যান অথবা তারা গণবিজ্ঞপ্তি দিতে দেরি করে, এটা তো আপনার সাথে একলা ঘটে নাই, এটা কিন্তু সবার সাথেই ঘটেছে। এবং যখন এই ব্যাপারটা ঘটেছে 2023 সালের দিকে, আপনি চাইলে তখন আন্দোলন করতে পারতেন। হ্যাঁ, তখন ছোট পরিসরে আন্দোলন হয়েছে এবং ওইটা আন্দোলনটা ভ্যানিশও হয়ে গেছে। বাট এরকম বড় পরিসরে যদি আপনারা তখন আন্দোলন করতে পারতেন, আপনাদের জন্য ইনস্ট্যান্ট কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি দিত। তো এখন দেখা গেছে আমাদের জন্য মানে 18তম যারা রয়েছে তাদের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়ার সময়। তো এখন আসলে আপনারা এটা করে কি প্রমাণ করতে যাচ্ছেন বা কেন এটা করতে যাচ্ছেন, এটার পিছনে হয়তোবা বড় কোনো একটা মানে আমাদের উপরে বড় কোনো একটা ষড়যন্ত্র চলতেছে। যে আমাদের এখানে দেখা যাচ্ছে যে 18তম গণবিজ্ঞপ্তিতে যারা আসলে এইখানে 18তম যারা প্রার্থী রয়েছি আমরা, তাদের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যেই পরিমাণ ভ্যাকেন্সি খালি রয়েছে সেই পরিমাণ ভ্যাকেন্সি দেখে আসলে তাদের চোখ কপাল উঠে গেছে। মানে যারা 35+ বয়স, যারা 17তমতে জয়েন করতে পারেনি, সেজন্য কিন্তু তারা আরও বেশি স্ট্রিক্ট হচ্ছে। তো এখন এখানে অনেক কিছুই লেখা রয়েছে, তো এখানে তাদের মতামত রয়েছে। কিন্তু এই বিষয়গুলো পরে আমি যা বুঝতে পারলাম যে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। বাট সিদ্ধান্তটা কিন্তু 50-50 চান্স রয়েছে যে বিশেষ গণবিজ্ঞপ্তি দিতেও পারে অথবা বিশেষ গণবিজ্ঞপ্তি নাও দিতে পারে, আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে পারে। তো এখন যদি বিশেষ গণবিজ্ঞপ্তি দেয় সেই ক্ষেত্রে কিন্তু যে শূন্য যে পদগুলো রয়েছে সেগুলো কিন্তু এই 35+ বয়স যাদের রয়েছে প্রায় 700+ ক্যান্ডিডেট, তাদের দ্বারা কিন্তু ফিল আপ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু 100% আপনি আমি যারা 18তম প্রার্থী রয়েছি তারা কিন্তু ভুক্তভোগী হব। তারা ভালো কোনো স্কুল বা ভালো কোনো কলেজ এখান থেকে পাবো না, বা আমাদের আশেপাশের স্কুল কলেজগুলো হয়তোবা তারা ওইখান থেকে ফিল আপও করে নিতে পারে, যেহেতু বিশেষ গণবিজ্ঞপ্তি দিলে তাদের চাহিদা দিবে ওইখানে এবং চাহিদার মাধ্যমে তারা ওইখানে হচ্ছে অ্যাপ্লাই করলে পদগুলো পেয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু যখন আমাদের কাছে এরকম কোনো নিউজ আসবে বা এরকম কোনো ব্যাপার আমরা জানতে পারবো যে বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, তখন কিন্তু অবশ্যই 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 আমরা যারা 18তম ক্যান্ডিডেট রয়েছি, যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আশায় রয়েছি, তারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে চলে আসবো আন্দোলন করতে। কারণ হচ্ছে আমরা সংখ্যায় বেশি, তারা সংখ্যায় 700+, বাট আমরা কিন্তু সংখ্যায় অনেক অনেক বেশি সংখ্যায়। তো আমাদের সামনে দিয়ে এরকম কোনো আনফেয়ার নিয়োগ আমরা এটা হতে দেব না। এবং আমাদের রিজিক বা আমাদের যে একটা প্রবল ইচ্ছা বা আকাঙ্ক্ষা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে, সেইটার আগে বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি দেওয়ার পক্ষে আমরা না। তো আপনারা যারা আসলে এ বিষয়ে একমত রয়েছেন তারা একটু কমেন্টে জানাবেন। আর অবশ্যই নিজ নিজ স্থান থেকে আপনারা প্রিপারেশন নেবেন, কারণ হচ্ছে এটা যদি দেয় তাহলে কিন্তু 100% আপনি আমি সবাই ক্ষতিগ্রস্ত হব যারা আসলে 18তম প্রার্থী রয়েছে। তাই আমি এটা বলে দিতে চাই যে আমরা যারা 18তম প্রার্থী রয়েছি তারা অবশ্যই আমরা প্রস্তুত থাকব যে যে কোনো সময় যদি কোনো বিশেষ গণবিজ্ঞপ্তির আমরা দেখি তাহলে অবশ্যই আমরা ওটা প্রতিরোধ করার চেষ্টা করব। আমরা ওইটা প্রতিরোধ করার চেষ্টা করব এবং আমরা নিজ নিজ অবস্থান থেকে এনটিআরসি কার্যালয় ঘেরাও করব এবং আমরা সুষ্ঠু একটা দাবিতে আমরা আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা প্রকাশ হবে, তারপরে বিশেষ গণবিজ্ঞপ্তি করুক বা যা করুক ওইটার দিয়ে আমাদের আর কোনো দরকার নেই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যারা ইংলিশ ডিপার্টমেন্ট থেকে 19তম নিয়োগে পরীক্ষা দেবেন স্কুল বা কলেজে, তারা অবশ্যই পেজটি অথবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ হচ্ছে এই পেজ এবং চ্যানেলের মাধ্যমে আমি ইংলিশ বিভাগের যারা রয়েছেন তাদের জন্য একদম A to Z ভিডিও দেওয়ার চেষ্টা করব। কী কী পড়বেন আপনি রিটেনের জন্য, কিভাবে পড়লে আপনি রিটেনটা পাস করতে পারবেন এবং ভাইবার জন্য কী কী আসে সব কিছু A to Z আকারে দেওয়া হবে। তাই অবশ্যই চ্যানেল এবং পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ সবাইকে।